কাজগুলো কি কি সেটা, ঠিক আছে। অর্থাৎ এমএস এক্সেল এ এমএস এক্সেল কি কাজের জন্য ব্যবহার করা হয় সেটা আগে জানতে হবে। এমএস এক্সেলটা বিভিন্ন হিসাব নিকাশ কাজ করার জন্য ব্যবহার করা হয়, বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে সমাধান করার জন্য এমএস এক্সেলটা ব্যবহার করা হয়। আর আমরা এমএস ওয়ার্ড কিসের জন্য ব্যবহার করি জানা আছে? ওয়ার্ড, এই যে আমরা যারা নতুন তারা এমএস ওয়ার্ড নিয়ে কাজ করতেছি না, এই এমএস ওয়ার্ড কিসের জন্য ব্যবহার করা হয়? যদি কেউ প্রশ্ন করে কি আনসার আছে? এমএস ওয়ার্ড হচ্ছে বিভিন্ন লেখালেখির কাজের জন্য ব্যবহার করে থাকি, আমাদের শীটে দেওয়া আছে। এমএস ওয়ার্ডটা আমরা বিভিন্ন লেখালেখির কাজের জন্য ব্যবহার করে থাকি। ঠিক একইভাবে এক্সেলটা হচ্ছে হিসাব নিকাশ করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। যেমন হিসাব হইতে পারে, যোগ হইতে পারে, বিয়োগ হইতে পারে, ভাগ হইতে পারে, একটা দোকানের সম্পূর্ণ হিসাব নিকাশ হইতে পারে, বা বিভিন্ন রেজাল্ট সিস্টেম, স্যালারি শিট, তারপর হচ্ছে বিদ্যুৎ বিল, সেলস রিপোর্ট, এই ধরনের সাইটগুলা বা এই ধরনের হিসাবগুলা আমরা সাধারণত এক্সেল সফটওয়্যারে করে থাকি। তাহলে এই এক্সেলের আগে কিছুটা বেসিক আমাকে জানতে হবে, হচ্ছে কোন মেনু বা কি আছে এখানে, এগুলো আমাকে একটু জানতে হবে। এই যে আমরা এখানে দেখতেছি হচ্ছে গড় গড় করে একটা আমাদের কাছে শীট শো করতেছে। আমরা কিন্তু এমএস ওয়ার্ডে যখন থাকি তখন কিন্তু এমএস ওয়ার্ডের সাথে এক্সেলের সাথে অনেক ডিফারেন্ট হয়। যেমন এখানে জাস্ট সরাসরি আমরা লিখতে পারতেছি, জাস্ট একটা পেজ, মানে বইয়ের একটা পেজ বা খাতার একটা পেজ। কিন্তু আমরা যখন এক্সেলে কাজ করি তখন এখানে কিন্তু আর পেজ নাই, এখানে কিন্তু সবগুলো টেবল আকারে, যেভাবে আমরা বায়োডাটা তৈরি করার সময় টেবল তৈরি করছি, ঠিক এরকম একটা টেবল আকারে তৈরি করা একটা শীট, এটাকে বলা হচ্ছে শীট। এই যে এখানে আমরা যখন প্লাসে ক্লিক করি, এই যে শীট, এখানে অনেক ধরনের শীট তৈরি করা যায়, অনেকভাবে অনেকগুলো শীট এখানে তৈরি করা যায়। তো এইটাকে বলা হচ্ছে একটা শীট, ঠিক আছে। যেমনটা হচ্ছে রেজিস্টার খাতা আছে না, যেমন বিভিন্ন প্রতিষ্ঠানে একটা রেজিস্টার খাতা থাকে, ওই রেজিস্টার খাতাটা মেনটেন করার জন্য তারা কি করে, রেজিস্টার খাতাটা তৈরি করে। ঠিক একইভাবে ওই রেজিস্টার খাতাটা ডাইনামিক ভাবে এক্সেলে তৈরি করা হয়, তখন আর রেজিস্টার খাতা থাকে না, জাস্ট ডাইনামিক হিসেবে এক্সেল শীটটা প্রোভাইড করা হয়। তো এখানে প্রতিটা ঘরকে বলা হচ্ছে সেল, কি বলা হয়, সেল। প্রতিটা ঘর, এই যে যেমন এখানে এখানে অনেকগুলো ঘর আছে না, সবগুলো ঘর, অর্থাৎ ঘরের ইংরেজি শব্দ হচ্ছে সেল। তাহলে আমি যখন বলবো যে তুমি বর্তমানে কোন সেল আছো বা ওই সেলের নাম কি, তখন আমাকে আনসার দিতে হবে, এটা চিনতে হবে। যেমন এই ঘরের একটা নাম আছে, এই ঘরের একটা নাম আছে, তার নামটা কিভাবে তৈরি হয়? যেমন আমি যদি এখানে ক্লিক করি, এই ঘরের একটা নাম আছে, এর নামটা কিভাবে তৈরি হয়? এই যে উপরে হচ্ছে কলাম আর পাশাপাশি হচ্ছে রো, এই যে কলামে সিলেকশন করা আছে আর এদিকে রোতে সিলেকশন করা আছে কি 6। তার মানে এই ঘরের বা এই সেলের নেম বক্স বা অ্যাড্রেস বক্স হচ্ছে ক্লাস 6, অর্থাৎ এই ঘরের নাম হচ্ছে ক্লাস 6। এই ঘরের নাম কি G4, এই ঘরের নাম হচ্ছে কি G4, এই ঘরের নাম C13, এই ঘরের নাম T6। তার মানে এখানে প্রতিটা ঘর আলাদা আলাদা, প্রতিটা ঘর ইউনিক, একটা ঘরের সাথে আরেকটা ঘর মিলবে না। তার মানে এই সেলের অ্যাড্রেসটা আমাকে জানতে হবে, সেলের অ্যাড্রেস বা সেলের নাম বা নেম বক্স সবগুলো হচ্ছে একই কাজ। তাই এই নামটা আমরা দুইভাবে দেখতে পাই, একটা হচ্ছে জি এবং 7, অর্থাৎ কলাম এবং রো। দেখেন আমি বুঝতে পারি যে এই ঘরের নাম কি, তাহলে এই ঘরের নাম হচ্ছে G7। আমরা দেখতে পারি এই ঘর যখন আমি সিলেকশন করি তখন এই যে এখানে একটা নাম শো করে G7, অর্থাৎ এটার নাম হচ্ছে নেম বক্স বা এই ঘরের অ্যাড্রেসিং। তার মানে আমি যখন এখানে ক্লিক করব আমি কলাম রো দেখেও চিনতে পারবি, অথবা আমি সরাসরি এখানে দেখো
চিনতে পারি যে এই ঘরের অ্যাড্রেসিং কত বা এই ঘরের নাম কি। তাহলে এই ঘরের নাম হচ্ছে I5। এই যে এখান থেকে দেখে আমি বলতে পারতেছি যে এই ঘরের নাম হচ্ছে কি I5। তাহলে এখানে মেইন কাজ হচ্ছে আমার ঘরের নামটা জানা, কারণ ক্যালকুলেশন করার সময় আমার ঘরটা হচ্ছে মেইন। ঠিক আছে, তাহলে আমরা ঘর সম্পর্কে জানলাম, এবার নেম বক্স সম্পর্কে জানলাম। নেম বক্স হচ্ছে এই ঘরের নামটা এখানে শো করবে। এরপর হচ্ছে এই যে এখানে একটা বার আছে, এখানে লম্বা একটা বার আছে, এই বারের নাম হচ্ছে ফর্মুলা বার। এই বারের নাম কি? ফর্মুলা বার। এই যে এটা নেম বক্স হচ্ছে এটা, আর ফর্মুলা বার হচ্ছে এই বারটা। তাহলে এই বারটা কাজ কি? এই বারটার কাজ হচ্ছে আমরা যখন ক্যালকুলেশন করব, যোগ করার জন্য আমার লাগবে, বিয়োগ করার জন্য লাগবে, গুণ করার জন্য লাগবে, ভাগ করার জন্য লাগবে, অর্থাৎ যত ধরনের ক্যালকুলেশন করার প্রয়োজন, অর্থাৎ আমরা ক্যালকুলেটর ব্যবহার করি না, ক্যালকুলেটর ব্যবহার করার যে কাজটা, সে কাজটা হচ্ছে ফর্মুলা বারের কাজ। সে কাজটা হচ্ছে কি? ফর্মুলা বারের কাজ। এরপর হচ্ছে আমাকে চিন্তা করা হচ্ছে কলাম কোনটা এবং রো কোনটা। কলাম এবং রো আমাকে চিনতে হবে, যেভাবে আমরা এমএস ওয়ার্ডে শিখে আসছি একটা টেবিল তৈরি করার সময় কলাম এবং রো দেখে আসছি না। তাহলে এখানে কলাম হচ্ছে এই যে এই ফোড়াটা হচ্ছে কলাম, উপরে নিচ হচ্ছে কলাম, যেমন এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, অর্থাৎ প্রত্যেকের নিচ পর্যন্ত যে লাইনগুলো আছে এটাকে বলা হচ্ছে কি? কলাম। আর এটা হচ্ছে রো। এই যে যেমন 4, 5, 6, 7, 8 এইভাবে সিলেকশন করলে এই যে এটা হচ্ছে, এই লাইনটা হচ্ছে আমার রো। তাহলে কলাম হচ্ছে ABCD আর রো হচ্ছে 1 2 3 4। ঠিক আছে, কলামকে ইন্ডিকেট করানো হচ্ছে সংকেত দিয়ে, আর রোকে ইন্ডিকেট করা হচ্ছে নাম্বার দিয়ে। তাহলে কলাম গেল এবং রো গেল। শীট মানে হচ্ছে এই যে এটা একটা শীট, এটা একটা শীট, এটা একটা শীট। আমি চাইলে এখানে অনেকগুলো শীট তৈরি করতে পারি। এরপর হচ্ছে আমাকে কি কি কাজ শিখতে হবে? আমার কাজ শিখতে হবে এডিশন, যোগ করা। কিভাবে আমরা যোগ করি, কিভাবে আমরা এক্সেলে যোগ করব, কিভাবে বিয়োগ করব। বিয়োগের নাম হচ্ছে সাবট্রাকশন। বিয়োগের নাম হচ্ছে সাবট্রাকশন। কিভাবে আমরা কম্পিউটারে বিয়োগ করব। তার হচ্ছে মাল্টিপ্লিকেশন, কিভাবে আমরা গুণ করব, কিভাবে আমরা ভাগ করব, ডিভিশন। তাহলে এই 4টা জিনিস হচ্ছে বেসিক কাজ। এই 4টা জিনিস আমাকে জানতে হবে। তাহলে কিভাবে আমরা যোগ করব, গুণ করব, ভাগ করব। যেমন আমরা নর্মাল ক্যালকুলেটরে যদি যাই, ক্যালকুলেটর আমরা কিভাবে যোগ করি। মনে করো আমার 50-এর সাথে 50 যোগ করার প্রয়োজন। কত? 50 প্লাস 50 প্লাস 50, তার হচ্ছে ইকুয়াল। তাহলে হয়ে যাচ্ছে 100। তার মানে আমরা কি করছি? এখানে যোগ করছি। 50 প্লাস 50 ইকুয়াল দিলাম, আমার ফলাফলটা চলে আসলো। এটা হচ্ছে আমরা ক্যালকুলেটরে যোগ করি। তাহলে এখানে কিভাবে যোগ করব সেটা হচ্ছে, যেমন এটাকে আমি আলাদা করে নেই, 50 এন্টার দিলাম 50। তাহলে এখানে এই ঘরের ভ্যালু হচ্ছে 50, এই ঘরের ভ্যালু হচ্ছে 50। এই ঘরের সেম অ্যাড্রেস কত? B11। এই ঘরের সেম অ্যাড্রেস B12। তো এখানে আমরা ক্যালকুলেশন যখন করি, যেমন এখানে আমরা লিখলাম কি 50 প্লাস 50 ইকুয়াল সমান 100। কিন্তু আমরা যখন এখানে ক্যালকুলেশন করি তখন আমরা এই যে এখানে 50-এর সাথে ক্যালকুলেশন করি না। এখানে আমরা ক্যালকুলেশন করি হচ্ছে B11-এর সাথে B12, B11-এর সাথে B12। তাহলে এই যে এই দুইটা ফলাফল আমি কোন জায়গায় শো করাবো, এই দুইটা ফলাফল আমি এই জায়গায় শো করাতে চাই। তো এই ঘরের অ্যাড্রেসিং কত? B13। অর্থাৎ এই দুইটা ফলাফল আমি কোথায় রাখতে চাই?
এই জায়গায় বিটা টেনে। এখন এবার এই জায়গায় ক্যালকুলেশন করতে হবে। আমি যদি এখন 50 প্লাস 50 লিখি, আসছে? আসে না, অর্থাৎ আমি লিখছি তাই শো করছে। তার মানে কোনো সে ক্যালকুলেট করতে পারবে না। কিন্তু আমরা ক্যালকুলেটরে যখন দিছি, এটা কিন্তু ক্যালকুলেট করে দিছে, কিন্তু আমাকে এখানে ওইভাবে দেওয়া নেই। এই জন্য আমাকে এক্সেলের কাজে অনুযায়ী ক্যালকুলেটরটা করতে হবে। তাহলে এক্সেলের কাজ অনুযায়ী ক্যালকুলেট হচ্ছে সব সময় আগে ইকুয়াল দিতে হবে। সবসময় আগে কি দিতে হবে? ইকুয়াল। তাহলে আমি ইকুয়াল দিলাম, অর্থাৎ আমি যে ধরনের মানটা বের করবো ওই ঘরে থাকার অবস্থায় কি দিলাম? ইকুয়াল। এরপর হচ্ছে আমি কোন ঘরের সাথে কোন ঘর যোগ করব সেটা লিখবো। কিন্তু এখানে কিন্তু সংখ্যা কোনো ফ্যাক্ট নয়। সংখ্যায় যাতা হোক না কেন এটা আমার দেখার বিষয় না। এখানে আমার দেখার বিষয় হচ্ছে কোন ঘরের সাথে কোন ঘর যোগ হবে সেটা। তাহলে আমি এই যে 11, এটা কত? B11 না? আমি আবার B11 দিলাম। এখানে বড় ছোট হাতের দিতে পারি, সমস্যা নাই। বড় হাতের বি দিল একই কথা, ছোট হাতের বি দিল একই কথা। তাহলে B11 হয়ে গেছে। B11 দেওয়ার সাথে সাথে দেখো এই ঘরটা সিলেকশন হয়ে গেছে অটোমেটিক। তার মানে B11 ঘরকে সে খুঁজে পাইছে। তারপর হচ্ছে কি করব? যোগ করব। তাহলে যোগ করলে যোগ চিহ্ন দিতে হবে। তাহলে যোগ চিহ্ন দিলাম। এরপর কার সাথে কোন ঘরের সাথে যোগ করব? B12। তাহলে B12, এই যে এটা অটোমেটিক সে সিলেকশন করে নিছে। তার মানে আমার এখন হয়ে গেল ইকুয়াল B11 প্লাস B12। এরপর আছে এন্টার ক্লিক করব, কিবোর্ড থেকে এন্টার। আমার অটোমেটিক ফলাফল চলে আসবে। তার মানে নরমাল ক্যালকুলেটরের সাথে আর এক্সেল ক্যালকুলেটরের সাথে যোগ করার একটু ভিন্নতা আছে। নরমাল ক্যালকুলেটর আমরা সংখ্যা দিয়ে সংখ্যা যোগ করি, আর এখানে গড়ের সাথে গড় যোগ হবে, অর্থাৎ কোন গড়ের সাথে কোন গড় যোগ হবে ওই গড়টা এখানে আমাকে লিখতে হবে। এখন আমি যদি এখানে কিছুই না দিই তাহলে আমাকে যোগ করে দিচ্ছে। 0-এর সাথে 0 যোগ করলে কি হয়? 0। এখানে যদি আমি এবার লিখে দিই 10-এর সাথে 10 যোগ করো, সে আমাকে 10-এর সাথে 10 যোগ করে দিছে। তার মানে এখন থেকে আমি এখানে যে ভ্যালুটা লিখবো না কেন ওই ভ্যালুর সাথে এই ঘরের ভ্যালুটা যোগ করে আমাকে এখানে অটোমেটিক ফলাফল দিয়ে দিবে। তার মানে এটা এক প্রকার ক্যালকুলেটর হয়ে গেল। মানে এই জিনিসটা এখন বর্তমানে কি হয়ে গেল? ক্যালকুলেটর। আমি যদি এই যেমন লিখি 10-এর সাথে 10, কোথাও কিছু হচ্ছে? কিছু হচ্ছে না কেন? এই যে এই যেমন আমরা ক্যালকুলেশন ইউজ করছি, তার মানে এখানে একটা সূত্র ব্যবহার করছি, যে সূত্রের কারণে এই গড়ের মধ্যে যা সূত্র আছে, এই যে ফর্মুলা আমার সূত্রটা শো করতেছে। কি লিখলাম আমরা? এই ফর্মুলা লিখলাম হচ্ছে ইকুয়াল B11 প্লাস B12। লেখার সাথে সাথে যখন এন্টার দিলাম আমার এই ঘরের সাথে ক্যালকুলেশন হয়ে আমাকে এখানে মানটা দেখাচ্ছে। এখানে যদি আমি ডিলিট করে দিই, আমি যদি এই ঘরে একটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন 15 এবং 16, তার মানে B15 এবং B16 ক্যালকুলেশন করে এখানে রাখবো 17, B17-এর মধ্যে ইকুয়াল B15 প্লাস B16 এন্টার। কোনো কিছু আছে? নাই। এখন আমি যদি 16-এর মধ্যে একটা মান দিই 50, তখন 50টা ক্যালকুলেশন করে দেখাচ্ছে আমাকে। এখানে যদি 60 একটা ক্যালকুলেশন সংখ্যা বসাই, সে আমাকে অটোমেটিক ক্যালকুলেশন করে দেখাচ্ছে যে এই ঘরের সাথে এই ঘর ক্যালকুলেশন করলে 110 হয়। তাহলে এইভাবে হচ্ছে যোগের নিয়ম। এইভাবে হচ্ছে কি যোগের নিয়ম। আমি এখানে একটা অপশন দিছি, আবার এদিকে একটা অপশন কাজ করছি। কিভাবে করছি এটা? এখানে দেখো আমি কলাম টু কলাম করছি, মানে উপরে নিচ যোগ করছি। এখন এখানে এখানে একটা অঙ্ক আছে হচ্ছে এখানে 7 লেখা আছে, এখানে 50, তাহলে এখানে ফলাফলটা বের করা আছে। তার মানে এখানে যদি আমি 100 লিখি, এখানে যদি 50 লিখি, আমার ফলাফলটা বের করতে বলতেছে এই ঘরে। কোন ঘরে? এই ঘরে। তাহলে এখানে আমার সূত্রটা কি হবে? এখানে আমার সূত্রটা কি হবে?
G12 প্লাস H12, তার মানে এই ঘরের মান হচ্ছে G12, এই ঘরের মান হচ্ছে H12। তার মানে এখানে আমার কি হবে, ইকুয়াল G12 প্লাস H12, এন্টার। তার মানে আমার এখানে 100 এর সাথে 50 যোগ করলে 150। এখন যদি আমি মান চেঞ্জ করি, এটা অটোমেটিক চেঞ্জ হবে। তাহলে আমি উপরে নিচ করে, উপরে নিচ করেও যোগ করতে পারি, এভাবেও যোগ করতে পারি। অর্থাৎ আমার এখানে মূল থিমটা হচ্ছে কি, কোন ঘরের সাথে কোন ঘর যোগ করব এবং কোন ঘরে আমার ফলাফলটা রাখবো, সেটা হচ্ছে আমার মূল টার্গেট। এখন যদি আমি এই জন্য বলি এটা 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 এটা, ফলাফলটা তিনটার মধ্যে রাখবো, কারণ এগুলো প্রশ্নে এরকমই হয় যে এখানে তোমার এই সেলের মধ্যে কি করা আছে, তোমার মান দেওয়া আছে, এই সেলগুলো B22 তে ফলাফল বের করো। তাহলে এখানে ফলাফল বের করার জন্য সূত্র কি হবে, ইকুয়াল, তার মানে আমাকে এটা বের করতে বলছে, এটা বের করতে বলছে, এটা বের করতে বলছে, এটা বের করতে বলছে, এই চারটার যোগফল বের করতে বলছে B22 তে। তাহলে আমার এখানে সূত্র কি হবে, ইকুয়াল এই ঘর সমান কত, এই ঘর সমান G, এদিকে 11, তাহলে G11 দেওয়ার সাথে সাথে আমার ওই ঘরটা সিলেকশন হয়ে গেছে। তার মানে আমি বুঝতে পারতেছি যে আমার ওই ঘরটা আদৌ সিলেকশন হয়েছে। তারপর হচ্ছে প্লাস, তারপর ঘরটি কত, H11, তারপরে ঘরটি কত, এটা, তাহলে এটা কত, G12 প্লাস G12, তারপরে ঘরটা কত, H12 প্লাস H12, তারপর হচ্ছে এন্টার। এই যে আমাকে এখানে ফলাফল দিয়েছে 710, তার মানে 50, 100, 500 সমান সমান এত 710 হয়েছে কিনা আমরা একটু ক্যালকুলেটারে দেখি। কত মাস হচ্ছে 50, 100 এবার 500 সমান সমান 710। তার মানে আমাদের আনসারের সাথে এগুলোর সাথে সূত্রের সাথে মিলে গেছে। এইভাবে আমাকে যোগগুলো বের করতে হবে, ঠিক আছে। তাহলে যোগ বের করলাম, যোগের জন্য যোগ, তাহলে যোগের সূত্র কি হবে, এই যে এটা হচ্ছে আমার যোগের সূত্র, এটা একটা ফরম্যাট, কিন্তু ফরম্যাট এটা চেঞ্জ হবে সেল নির্দেশ অনুযায়ী। এর সাথে যোগ হবে, বি হলে বি এর সাথে যোগ হবে, অর্থাৎ সেল নির্দেশ যেটা থাকবে সেটার উপর ডিপেন্ড করে কি হবে, আমার যোগফলটা হবে। এরপর হচ্ছে সাইন স্টেশন, কিভাবে আমরা বিয়োগ করতে পারি, একই কাজ। মনে করেন আমি এখানে লিখলাম 500, আমার সংখ্যা কম সংখ্যা লিখি 50, পরে লিখলাম 30। এখন আমাকে বের করতে বলছে বিটা টেনে ফলাফল, তাহলে আমি কি করবো, ইকুয়াল, তাহলে এই ঘরের মান কত, মাইনাস, এখানে যোগের জন্য যোগ হবে, মাইনাসের জন্য মাইনাস, শুধুমাত্র চিহ্নটা চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে মাইনাস এবং তারপর হচ্ছে কি B12, এন্টার। তাহলে 50 থেকে 30 গেলে কত, 20। তাহলে সহজ হয়ে গেল। এরপর হচ্ছে এইভাবে যদি আমি চিন্তা করি, এখানে 60 লেখা আছে, এখানে 50, এইবারের মান আমি যদি এখানে বের করতে চাই তাহলে কি হবে, ইকুয়াল, এটা কত, এম কত, এম, তারপর মাইনাস এম, এন্টার। তাহলে এটার সাথে এটা বিয়োগ করলে আমার 10। তার মানে আমাকে যেভাবে দেখ না কেন সেভাবে আমাকে সূত্র অনুযায়ী বের করতে হবে। তাহলে গামা হচ্ছে আমার বিয়োগের ক্ষেত্রে, ঠিক একইভাবে গুণের ক্ষেত্রেও কি, মাল্টিপ্লিকেশনটাকে বলা হচ্ছে গুণ। তাহলে মনে করো 50 সাথে 30 গুণ করলে কত হয়, আমাকে এখানে বের করতে বলছে। আমি আগের সূত্রটা ডিলিট করলাম, এখানে গুণের সূত্রটা লিখবো। গুণের সূত্র লেখার জন্য আমাকে কি করতে হবে, B11
গুণ মানে কি চিহ্ন ইউজ করি? গুণ মানে গুণের চিহ্ন ইউজ করি। গুণের চিহ্ন আমরা এখানে নর্মাল ক্যালকুলেটরে কি হয়, যেমন এখানে আমার 50 গুণ 30, তাহলে আমরা এখানে চিহ্নটা ইউজ করছি ক্রস চিহ্নটা। তাহলে আমরা সাধারণত ক্যালকুলেটরে ইউজ করি হচ্ছে স্টার। যেমন আমরা মোবাইল ক্যালকুলেটর যেটা আছে এটা কেন গুণ করার জন্য কি ইউজ করি, স্টার চিহ্নটা ইউজ করি। এই কম্পিউটারের জন্য মাল্টিপ্লিকেশন গুণ হবে স্টার। আমাদের প্রতিটা মোবাইলে আবার কম্পিউটারে আছে স্টার। স্টার মানে হচ্ছে গুণ। তারপর হচ্ছে কোন সংখ্যার সাথে গুণ হবে, B12, B12 এন্টার। এবং এই দুইটা গুণ করলে ফলাফল হচ্ছে 1500। একইভাবে ডিভিশন কি হবে, এখানে সূত্রটা ইকুয়াল B11 ডিভাইডেড বাই এই যে চিহ্নটা ভাগের চিহ্নটা হচ্ছে এটা ডিভাইডেড বাই, ঠিক আছে। তারপর হচ্ছে কত আছে B12 এন্টার। এটার সাথে এটা ভাগ করলে এটা হয়, ঠিক আছে। তাহলে আমাদের কাজ হবে এইরকম করে যোগের জন্য একবার এদিক থেকে আবার এদিক থেকে, তার মানে এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। তাহলে হচ্ছে বিয়োগের জন্য একবার কলাম টু কলাম আর একবার রো কলাম একসাথে মিলে অর্থাৎ পাশাপাশি। তাহলে হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য একটা ক্যালকুলেশন আর আবার মাল্টিপ্লিকেশনের জন্য এইভাবে আরেকটা ক্যালকুলেশন। তার মানে দুইটা ফরম্যাটেই ক্যালকুলেশন করে করে আমাকে এই জিনিসটা শেষ করতে হবে এবং নিজে নিজে পাঁচটা পাঁচটা অঙ্ক করতে হবে। পাঁচটা মানে আমার এখানে একটা দেওয়া আছে, তো তাহলে এখানে একটা দেওয়া আছে, এই দুইটা মিলে হচ্ছে একটা, মানে একটা ফরম্যাট, ঠিক আছে। যেমন আমার এডিশন 50 দিয়ে আমি 500 কে যোগ করছি, 550 হয়েছে। এরকম আমাকে পাঁচটা অঙ্ক করতে হবে প্র্যাকটিস, পাশাপাশি পাঁচটা অঙ্ক কি করব, প্র্যাকটিস করব। এরপর আছে এই ফরম্যাট রেখে পাঁচটা অঙ্ক প্র্যাকটিস করব। কয়টা? পাঁচটা। একইভাবে বিয়োগের জন্য এই ফরম্যাট একটা বিয়োগ করব, এই ফরম্যাট একটা বিয়োগ করব, তাহলে এখানে পাঁচটা, তার মানে এখানে পাঁচটা, এখানে পাঁচটা। তারপর একইভাবে গুণের জন্য একটা, গুণের জন্য একটা, তার মানে এই ফরম্যাট একটা, এই ফরম্যাট একটা, এই ফরম্যাট একটা, এই ফরম্যাট একটা। তার মানে যোগ বিয়োগ গুণ বা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তোমাদের এক্সেলের শীটটা প্র্যাকটিস করতে হবে আগে, ঠিক আছে। এরপর আমরা একটা শীট দিছি না এক্সেলে, এই শীটে যেমন এটা একটা সমস্যা, এটা একটা কি সমস্যা, এটার সমাধান করতে হবে। তাহলে এক্সেলে কাজ আছে হিসাব নিকাশ করা, সমাধানগুলো করা। কিরকম সমস্যা এটা, এখানে বলা আছে অ্যাডভান্স টাইপ অফ দা ফলোইং, মানে এখানে জাস্ট আমাকে টাইপ করে করতে বলতেছে এটা। তো এটা কিসের শীট, মূলত এটা হচ্ছে একটা সেলস রিপোর্ট। এটা হচ্ছে কি একটা সেলস রিপোর্ট। সেলস রিপোর্ট কাদের জন্য, যারা দোকান করে তাদের জন্য এটা খুবই প্রয়োজন। মনে করেন আমি দোকান করি, আমার এখানে কিছু মালামাল আছে, আমি মালামালগুলো একটা কাস্টমারকে সেল করব। তো কাস্টমারকে সেল করার সময় আমরা হাতে কলমে কি করি, বিলগুলো তৈরি করি। এখন আমরা হাতে কলমে বিলগুলো তৈরি না করে আমার সেলস রিপোর্টটা আমি এইভাবে সাজাই ফেলতে পারি। এখান থেকে আমরা হিসাব নিকাশ রাখতে পারি যে আমার মনে করো আমার সিডি, এগুলো হচ্ছে আইটেম। আইটেম মানে হচ্ছে প্রোডাক্টের নাম, আইটেম মানে প্রোডাক্টের নাম। কিরকম প্রোডাক্ট, আমরা দোকানে যেমন আমরা সেল করবো সে ধরনের প্রোডাক্ট। এটা হতে পারে ইলেকট্রনিক্স আইটেম, এটা হতে পারে মোবাইলের আইটেম, এটা হতে পারে মুদির দোকান, এটা হতে পারে হার্ডওয়্যার দোকান। যে দোকানের কাজ হোক না কেন ওই দোকানের ওই প্রোডাক্টের নামগুলো আমি এখানে, ঠিক আছে। তাই আমি এখানে জাস্ট প্রোডাক্টের নাম দিয়েছি মাত্র পাঁচটা। আমি পাঁচটা পারলে আমার 1000টা পারা একই কথা। আমি যদি একটা ক্যালকুলেশন পারি, শুধুমাত্র একটা ক্যালকুলেশন পারলে আমার এনাফ। আর বাকিগুলো ক্যালকুলেশন ওটার মতোই দেখে দেখে আমি করতে পারবো, জাস্ট একটা ক্যালকুলেশন আমার পারতে হবে। তাই এটার জন্য তোমাকে আমরা ফার্স্ট টাইম কি করছি, জাস্ট এখানে যেরকম শীটটা আছে এরকম শীটটা তৈরি করতে
তাহলে এই শীটটা তৈরি করার জন্য এই যে মানে হচ্ছে কলাম, ওয়ান মানে হচ্ছে কি রো, মানে হচ্ছে কি কলাম, ওয়ান মানে হচ্ছে রো। তা এইভাবে আমরা তৈরি করব। এখানে আসবো, এখানে এসে এই নতুন সিঁড়ি মানে হচ্ছে কলাম, এই কলামে কি থাকবে আমার আইটেম গুলো থাকবে। যেমন আইটেম, আইটেম তারপর হচ্ছে আমার, এরপরে কি আছে আইটেম, রেট, কোয়ান্টিটি, অ্যামাউন্ট। আচ্ছা এখানে একটা সিরিয়াল নাম্বার করার জন্য আমরা একটা ইনসার্ট নিয়ে এখানে একটা সিরিয়াল নাম্বার লিখতেছি, সিরিয়াল নাম্বার আইটেম, তারপর হচ্ছে রেট, কোয়ান্টিটি, এখানে রেট, তারপর হচ্ছে কোয়ান্টিটি, তারপর হচ্ছে অ্যামাউন্ট ব্যাট সেলস, অ্যামাউন্ট ব্যাট সেলস, তারপর কি শেষ। এগুলো হচ্ছে আমার মূল কাজ। এরপর এখানে সিরিয়াল দিতে হবে, প্রোডাক্টের নামগুলো লিখতে হবে, তারপর এগুলো বসাইতে হবে। তাহলে এখানে সিরিয়াল মানে হচ্ছে 1 2 3 4, ঠিক আছে। এগুলো আমরা সহজভাবে করবেন, এগুলো আস্তে আস্তে আমরা দেখবো। তারপর আইটেমের নাম প্রথমে আছে সিডি, আমি এন্টার দিলাম। তারপর কি আছে টিভি কার্ড, সাউন্ড কার্ড, স্পিকার, টিভি কার্ড, সাউন্ড কার্ড, স্পিকার, তারপর কি আছে আর নাই। তাহলে আমরা কিছু নাম লিখি, কিবোর্ড, মাউস, এভাবে আমরা জাস্ট 10টা নাম লিখবো। তাহলে লিখলাম আইটেমের নাম, আইটেমের নাম হবে তার আমার দোকানে যে আইটেমগুলো আমি সেল করতেছি ওই আইটেমের নামগুলো এখানে হবে। আমি কত সেল করতেছি, 800 টাকা দিছে, 800 টাকা। তার হচ্ছে 2500, হ্যাঁ 500, তার হচ্ছে 5500, 5500, তারপর হচ্ছে 580, 580, 1200, কিবোর্ডের দাম দিলাম 400, মাউসের দাম দিলাম 350। এটা হচ্ছে আমার মতো করে আমি একটা রেট দিলাম। তারপর হচ্ছে কোয়ান্টিটি, সাপোজ কোয়ান্টিটি মনে করেন 50 পিস দিলাম, অথবা এখানে যা আছে তাই দিলাম, 100 পিস, 100, 200, 500, 200, 500, 350, এটা আছে মনে করো 200, এটা আছে মনে করো 100। এরপর আসতেছে আমার এই জিনিসগুলা, এবার আসি এই জিনিসগুলো আমরা খামে রাখবো, আমি এটা তৈরি করব। তাহলে আমি এটা তৈরি করার জন্য আমাকে জাস্ট যতটুকু আমার টাকা কালেকশন এন্ট্রি করছি ততটুকু আমি কি করব, সিলেকশন করব। সিলেকশন করার পরে এটাকে এই যে এখান থেকে বর্ডার থেকে অল বর্ডারে ক্লিক করব, তাহলে এটা আমার বর্ডার চলে আসবে। এখন বর্ডার চলে আসছে না, হ্যাঁ বর্ডার চলে আসছে। এখানে দেখুন এরকম ছিল, আমার অর্থাৎ সেম কাজটাই দেখা যাচ্ছে না। তাহলে আমরা কি করছি, এটাকে জাস্ট বড় করছি। প্রত্যেকের কারণে এই যে এখান থেকে ধরে মাউস চেপে ধরে আমি এদিকে আমরা বড় হবে, ওদিকে নিয়ে গেলে ছোট হবে। তাহলে এখান থেকে ধরে বড় ছোট আমরা করবো। এরপর হচ্ছে আমরা এই যে এই লেখাগুলো, কোন লেখাগুলো, এই যে উপরের আইটেমগুলো না, জাস্ট এখানে ভিতরে যে আইটেমগুলো আছে এগুলো সিলেকশন করে এটাকে মাউস সেন্টার করে দিব, উভয় উভয় উপরে নিচে সেন্টার করে দিব। তাহলে লেখাগুলো কোথায় চলে আসছে, সেন্টারে। এরপর হচ্ছে আমি এটাকে সবসময় লেফটে রাখবো, আমার আইটেমের নামগুলো সবসময় সাজাবো হচ্ছে কোথায়, লেফটে। ক্লিক করে আমি জাস্ট লেফটে ক্লিক করব, আমার সবগুলো
লেফটে চলে আসবে, কিন্তু পেগুলো যেগুলো এগুলো সবসময় মাঝখানে থাকবে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট, অ্যামাউন্ট এবং ব্যয় আবার সেল বের করতে হবে। তাহলে প্রথম কাজটা হচ্ছে এই কাজটা। এরপর এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশন কি দেওয়া আছে? 7% অন সেল। এরপর হচ্ছে কি অর্থাৎ 7% ক্যালকুলেট করে বের করতে হবে আমাকে প্রত্যেকে সেলস থেকে। অর্থাৎ আমার সেল হয়েছে মনে করো 100 টাকা, 7% ড্রপ মানে কত টাকা? 7 টাকা। 7% ড্রপ মানে 7 টাকা আমাকে দিয়ে ফেলতে হবে, সেটা বোঝানো হচ্ছে। আমার সেল হয়েছে 200 টাকা, 7% ব্যাট চলে গেলে কয় টাকা হয়? হ্যাঁ, মানে মোট কয় টাকা ব্যাট দিচ্ছি? 200 টাকা সেল, 7% ব্যাট কত? আমার ব্যাট বের করতে যায় না। 200 টাকা সেল, 200 টাকা 7% ব্যাট বের করবো, গুণ 7%। এখানে পার্সেন্ট দিলে আসবে না, এখানে ভাগ দিতে হবে। 200 গুণ 7 ভাগ 100 কয় টাকা? 14 টাকা। তো 100 টাকা যদি 7 টাকা হয়, 200 টাকা 14 টাকা হবে না? 300 টাকা কয় টাকা হবে? 21 টাকা। অর্থাৎ 3 7 21, প্রতি 7 টাকা প্রতিশতে 7 টাকা করে। এখন যদি আমাকে বলে 5% ভ্যাট, 100 টাকা কয় টাকা? 5 টাকা। 200 টাকা 10 টাকা। 500 টাকায় 25 টাকা। এটা হচ্ছে নর্মাল ক্যালকুলেশন হচ্ছে 200, অর্থাৎ যারা সেল হবে তার অ্যামাউন্টটা ওই অ্যামাউন্টের সাথে গুণ হবে যত পার্সেন্ট বলে ওই সংখ্যাটা। যদি আমাকে 7 বলে 7 দিয়ে গুণ হবে, 10 বললে 10 দিয়ে গুণ হবে, 15 বললে 15 দিয়ে গুণ হবে, 20 বললে 20 দিয়ে গুণ হবে। সাপোজ আমাকে বলা হচ্ছে 20, তাহলে 20 দিয়ে গুণ ইকুয়াল যেমন দেখা হয়েছে ওটার সাথে 100%, 100 দিয়ে ভাগ হবে 40 টাকা। তার মানে 200 টাকা 20%, 40 টাকা ব্যাট আমাকে দিয়ে ফেলতে হবে। তাহলে আমরা ব্যাট কিভাবে বের করছি সেটা দেখলাম। তো এখানে এই যে প্রথম কন্ডিশনে বলা হয়েছে কি, আমাকে একটা কন্ডিশন হচ্ছে 7% অন সেল, অর্থাৎ আমার যত টাকা সেল হবে তত টাকার উপর 7% দিয়ে ফেলতে হবে। অর্থাৎ তার মানে আমাকে এটা 7% দিয়ে ফেলার মানে হচ্ছে কি আমার আগে বের করতে হবে না, বের করে অ্যামাউন্টটা বের করতে হবে। অ্যামাউন্ট বের করলে আমি ওই অ্যামাউন্টটা দিয়ে ফেলতে পারবো। তাহলে কিভাবে ক্যালকুলেশন করে দেখাইলাম। তারপরে আরেকটা কন্ডিশন হচ্ছে ক্যালকুলেট প্রফিট। ওই যে 10 টাকা তারপরে আমার কাছে কয় টাকা প্রফিট আছে, আমার কাছে কয় টাকা প্রফিট আছে সেটা বের করতে বলছে। তো এই জন্য এখানে সূত্রগুলো দেওয়া আছে, অ্যামাউন্টটা কিভাবে বের করে, ব্যাটটা কিভাবে বের করে, এবং প্রফিট বা সেলসটা কিভাবে বের করে, সেগুলো এখানে আমি নোট ডাউন করে দিচ্ছি। এখানে B2 ইন্টু C2 মানে হচ্ছে কি, B2 মানে হচ্ছে এটা, ইন্টু মানে হচ্ছে স্টার কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে হচ্ছে 100 কোয়ান্টিটির সাথে 250 কোয়ান্টিটি গুণ করলে যে ফলাফলটা হবে এটা এখানে আসবে। তাহলে হচ্ছে ইকুয়াল E2 মানে হচ্ছে কোনটা? E2 এখানে, এখানে E2 নাই, এখানে হবে D2, এখানে হবে কি D2 এর সাথে গুণ হবে 7। তারপর হচ্ছে আমাদের পার্সেন্টটা ইউজ করলে ভাগ 100 দিতে হবে না, জাস্ট ভাগ 100 না দেওয়া শর্টকাট টেকনিক হচ্ছে কি পার্সেন্ট চিহ্নটা বসাই দেওয়া। পার্সেন্ট চিহ্নটা বসাই দিলে সে অটোমেটিক 100 কে ভাগ করে ফলাফলটা আমাকে বের করে দিবে। তারপর এখানে হচ্ছে D2 মাইনাস E2, D2 মাইনাস এই যে D2 এর সাথে E2 মাইনাস হইবে, যেটা বের হবে সেটা হচ্ছে আমার সেলস বা প্রফিট। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আপাতত শীটগুলো তৈরি করা। এই যে এভাবে আমি শীটটা তৈরি করছিলাম, তাহলে এই শীটের নাম কি? সাপোজ সেলস রিপোর্ট। এটা আমি শীট 1 এ ক্লিক করে রান বাটন ক্লিক করে রিনেম করব। এখানে লিখবো হচ্ছে কি সেলস রিপোর্ট। অলরেডি আছে বলতেছে, তাহলে এখানে সেলস রিপোর্ট সংক্ষেপে লিখি।
তাহলে এই শিটের নাম হচ্ছে সেলস রিপোর্ট। এখন আমরা আসি আরেকটা ক্লাস, ক্লাসে ক্লিক করব, ক্লাসে ক্লিক করে পরের শিট কি, হাউ টু ক্যালকুলেট স্যালারি শিট। তাহলে পরের শিটের নাম হবে কি, এটা রাইট বাটন ক্লিক করে শিটের নাম হবে স্যালারি শিট। এবার স্যালারি শিটটা আমাদের এখানে তৈরি করতে হবে কিভাবে, এই যে এখানে যেভাবে আছে সেভাবে আমাকে তৈরি করতে হবে এবং কন্ডিশন গুলো লিখতে হবে। প্রতিটা শিটের পাশে কন্ডিশনটা লিখে দিতে হবে। আমি কন্ডিশনটা লিখি নাই, এটা লিখে দিচ্ছি। সেলস রিপোর্টের পাশে এখানে মনে করে একটু খালি জায়গা করব, তিনটা চারটা সিলেকশন করে আমি মার্কস করতেছি, মানে চারটা মিলে একটা ঘর। তাহলে এখানে লিখলাম হচ্ছে কি কন্ডিশন। তো কন্ডিশনটা কি, ক্যালকুলেট প্যাট, এটাকে আমি কি করলাম মার্কস করলাম। এখানে হচ্ছে ক্যালকুলেট প্যাট অন 7%, 7%। তারপর বলা আছে কি প্রফিট ক্যালকুলেট প্রফিট বাই সেলস। এই জিনিসটা মার্ক করে দিবে এবং এটাকে বক্স করে দিলাম, এটা একটু বড় করে দিলাম যাতে আমি কন্ডিশনটা বুঝতে পারি। তাহলে অর্থাৎ এই শিটে প্রশ্ন হচ্ছে এটা, আমাকে একটা শিট দেওয়া আছে, এটা হচ্ছে একটা শিট, এই শিটের মধ্যে এই ডাটাগুলো দেওয়া থাকবে, আইটেমও দেওয়া থাকবে, তোমার রেভিনিউ দেওয়া থাকবে, কোয়ান্টিটিও দেওয়া থাকবে। তোমাকে বের করতে হবে কি ক্যালকুলেট অন 7% ব্যাট, অর্থাৎ এখানে ব্যাটটা বের করতে হবে, ক্যালকুলেট প্রফিট সেল, তারপর এটা বের করতে হবে। তারপর এখানে আমি আরেকটা লিখতে পারি, এখানে একটা লিখতে পারি হচ্ছে ক্যালকুলেট অ্যামাউন্ট। তার মানে অ্যামাউন্ট এটা বের করতে হবে আমাদের, অ্যামাউন্ট এটা দেওয়া আছে অলরেডি। ক্যালকুলেট অ্যামাউন্ট, ক্যালকুলেট অ্যামাউন্ট মানে হচ্ছে এটা, ক্যালকুলেট প্যাট মানে হচ্ছে এটা, ক্যালকুলেট প্রফিট বা সেলস মানে হচ্ছে এটা। তাহলে এটা আমাকে সাজিয়ে ফেলতে হবে এইভাবে। তাহলে এটা হচ্ছে আমার সেলস রিপোর্টের একটা শিট, তারপর হচ্ছে কি স্যালারি শিট। এই স্যালারি শিটটা এভাবে সাজিয়ে ফেলতে হবে এবং কন্ডিশনটা এরকম করে লিখে ফেলতে হবে। কি কি করতে বলছে আমাকে, আমাকে এখানে কিন্তু এইটা দেওয়া থাকবে, মানে পুরা শিটটা দেওয়া থাকবে, কিন্তু এখানে যে সূত্রগুলো আমি করে দিয়েছি এগুলো দেওয়া থাকবে না, এগুলো জাস্ট করার জন্য দেওয়া, এখানে জাস্ট এটা খালি থাকবে। অথবা তোমাকে শুধু বলে দিবে যে একটা স্যালারি শিট তৈরি করো এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে, তখন এটা তোমাকে এই স্যালারি শিটটা নিজের থেকে বানাইতে হবে এবং ইনফরমেশন গুলো নিজ থেকেও দিতে হবে। এই স্যালারির অ্যামাউন্টটা পুরো বলে দিলে ওই ব্যক্তির অ্যামাউন্ট এত টাকা, তখন ওই অ্যামাউন্টটা দিতে পারবে। আর যদি না বলে দেয় তোমাকে এখান থেকে নিজে একটা অ্যামাউন্ট দিতে হবে, দিয়ে এই যে কন্ডিশনে যা যা বলবে ওই কন্ডিশনটা ফিল আপ করতে হবে। তাহলে আমার কাজ কি এই শিটটা তৈরি করা এবং এই কন্ডিশন গুলো শিটের পাশে নোট করে রাখা। এবং পরের শিট হচ্ছে ক্যালকুলেট ইলেকট্রিক বিল। এখানে একটা শিট দেওয়া আছে, এই শিটটাও আমরা তৈরি করব। তৈরি করে এখানে তৈরি করব মানে হচ্ছে কি এখানে যা সূত্র আছে এগুলো লিখবো না, জাস্ট এখানে ইনফরমেশন গুলো লিখবো, তারপর এই কন্ডিশনটা পাশাপাশি লিখে দিব। এখানে এই কন্ডিশনটা কিন্তু আছে, অর্থাৎ এই অনুযায়ী আমাকে এই ইলেকট্রিক বিলটা বের করতে হবে। ইলেকট্রিক বিলটা কিন্তু অনেক সময় অনেক ধরনের হয়, তো আমাকে প্রশ্ন জানা হলে তারপর হচ্ছে কি আমার করতে হবে সমাধানটা। এইভাবে এখানে যতগুলো শীট আছে, এখানে একেবারে যতগুলো শীট আছে সবগুলো শীট কি করে ফেলতে হবে, এইভাবে তৈরি করে ফেলতে হবে। এই যে এটা শীট, এটা শীট, এইভাবে তৈরি করে ফেলতে হবে। তারপর এখানে একটা বিষয়, আমরা কিভাবে রো অ্যাড করব। সাপোজ মনে করো আমার এই যে আইটেমের উপরে একটা লাইন দরকার, তখন আমাকে একটা রো দরকার।
রোটা নেওয়ার জন্য আমাকে এখানে ওয়ানে রাইট বাটন ক্লিক করতে হবে, ইনসার্টে ক্লিক করতে হবে, তাহলে একটা রো উপরে তৈরি হয়ে যাবে। এটা করছি কেন? এটা করছে হচ্ছে এই শীটটা কার জন্য? মনে করেন এই শীটটা আমার দোকানের জন্য, তাহলে আমার দোকানের কিছু নাম থাকবে, ইনফরমেশন থাকবে, ঠিক আছে? তাহলে আমার এখানে আরো কিছু রো লাগবে, রো গুলো অ্যাড করলাম। এবার এই শীটটা আমি একটা লাইন তৈরি করতেছি, মার্চ করতেছি। এই মার্চের নাম দিচ্ছে হচ্ছে কুতুবদিয়া কম্পিউটার একাডেমি। এই নামটা কার নাম হবে? এই নামটা হবে এই এটা যার জন্য বানাচ্ছি তার নাম হবে, ঠিক আছে? তারপর এখানে কিছু ইনফরমেশন থাকে সাধারণত, এখানে মনে করো কাস্টমার নেম, কাস্টমার নেমের জন্য এখানে একটা খালি জায়গা রাখতে হবে। এই নাম্বার আছে কিন্তু অ্যাড্রেসিংটা, আমার অ্যাড্রেসিংটা আমি এখানে লিখবো। মনে করো আমার অ্যাড্রেস হচ্ছে কলেজ গেট বরগো কুতুবদিয়া। এই সাইজটা সাধারণত এই নামের থেকে ছোট হবে, কখনো উপরের নামের সাথে বড় হবে না, ঠিক আছে? এই নামটা সবসময় সবচেয়ে বড় হবে, বাকিগুলো এর চেয়ে ছোট হবে, এটা মাথায় রাখতে হবে। তারপরে কাস্টমার নাম এখানে লিখবো, তার হচ্ছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার লেখার জন্য এখানে একটা ঘর করে দিব, তা হচ্ছে আজকের ডেট, মানে এখানে ডেট হবে। এটা মার্ক করতেছি না, জাস্ট ডেটটা লিখে দিচ্ছি। এই ডেটটা এখানে হবে, মোবাইল নাম্বারটা এখানে হবে, ডেটটা এখানে হবে, কাস্টমারের নামটা এখানে আসবে। তাহলে এটা পুরাটা আবার সিলেকশন করে এটাকে অল বর্ডার করে দিলাম। তারপর এগুলোতে একটু একটু কালেকশন করলে এটা সুন্দর হয়ে যাবে, মানে যেটা দেখতে ভালো লাগে সেভাবে আমরা এখানে দিয়ে দিব। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, যে কালারটা ভালো লাগে সেই কালারটাই আমরা এখানে দিতে পারি। এগুলো আরো ডিটেলস আছে সামনে। তাহলে একটা শীট সুন্দর হয়ে গেল। এইভাবে প্রতিটা শীট তৈরি করতে হবে, মানে ডিজাইন করে রাখতে হবে, একটা দুইটা তিনটা এভাবে করে করে তোমাকে শীটটা বানাইতে হবে, বানায় এগুলো নিজের নামে ফোল্ডার করে সেভ করে রাখবা। এরপর হচ্ছে আমি ক্যালকুলেশন গুলো দেখানো সহজ হবে। যখন আমি এগুলো শীট বানানো হয়ে যাবে তখন আমরা এই ক্যালকুলেশন গুলো দেখবো, কিভাবে ক্যালকুলেশন গুলো আসছে, কিভাবে এটা হয় আরো, এবং কিভাবে এগুলো বের করা হয়, ঠিক আছে? তাহলে তোমাদের কাজ হবে কি, শীট গুলো প্রতিটা শীট তৈরি করে রাখা।